This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইদানিং যেহেতু এই বিভিন্ন প্রজন্মের কথা বড্ড বেশি মনে হচ্ছে, কোন প্রজন্ম কী ছিল, এগুলোর মুশকিল কি জানেন? যদি আপনি একটু পুরনো প্রজন্মের লোক হন আর কি, মানে অ্যাটলিস্ট ওই জেন এক্স আমাদের মতো, তাহলে আপনার ওই পুরনো কথা বললেই, প্রজন্মের কথা বললেই সব নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়তে শুরু করে। আমারও মনে পড়ছিল আজকে। আপনাদের মনে আছে যে সেই সময়টায় আমরা ওই দেওয়ালগুলোতে, কলকাতার বিভিন্ন দেওয়ালগুলোতে আমরা দেখতাম সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কে যেন একটা অদ্ভুত দম্ভ নিয়ে লিখে দিত, এবং তারপর সেটা আমরা দেখেছিলাম ওই যখন রেল লাইনে করে যাচ্ছি, দেখতাম রেলের বিভিন্ন দেওয়াল, সেখানেও দেখি অদ্ভুত ব্যাপার, সেখানেও লেখা সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এবার তখন সদ্য এই সমস্ত আমরা একটুখানি বিজ্ঞান পড়ছি, ভূগোল পড়ছি, এ সমস্ত পড়ছি আর কি, দিন রাত হচ্ছে। তো এইগুলো যখন জানছি তখন সেই অদ্ভুত লাগতো ছোটোবেলায়, জানেন তো এই লোকটা কে, এরকম পুরো উল্টো কথা বলছে, বেবাক উল্টো। এতদিন যা শিখছি, যা পড়ছি তার উল্টো হচ্ছেটা কি, এটা অদ্ভুত লাগতো। অনেক পরে এই প্রশ্নটা, বিশ্বাস করুন, এই প্রশ্নটা নিয়ে বড় হয়েছে আর কি, যে কে লিখেছে, এই বেনামি লোকটা কে। অনেক পরে একটু বড় ঠড়ো হওয়ার পর জেনেছি যে ওটা ওই নামে একটা আসলে কেউ একজন বই লিখেছিলেন। এবার সত্যি কথা বলতে কি, এখনও মনের মধ্যে ধাঁধাটা রয়ে গেছে যে আসলে ওই লাইনটা ওরকম বিখ্যাত হয়ে যাওয়ার পর কেউ বইটা ওই নামে লিখেছিলেন নাকি সত্যি এটা বইটার এরকম একটা বেনামি বিজ্ঞাপন ছিল। কিন্তু যাই বলুন, টিজ করার জন্য, টিজ করা তো এটা অসাধারণ ছিল। ওই গলানো সোনা কত টাকা, সেই যে মাঝে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, তার অনেক আগে এই যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা আমাদের পুরো অস্তিত্বটাকে কোথাও গিয়ে ঘুরপাক খাইয়ে দিয়েছিল, এইটুকুনি বলতে পারি। এবার ভাবছেন তো এতগুলো কথা বলছি কেন? বলছি তার কারণ এরপরে যে নামটা আমাদের সবাইকে চমকে দিয়েছিল সেটা ওই 2017 নাগাদ। কিন্তু সেটা এখানে না, বাংলাতে, কিন্তু এখানে না, ওই বাংলাদেশের দেওয়ালে হঠাৎ করে এক ভদ্রলোকের আবির্ভাব হয়ে গেল, জানেন তো। মানে এটা তো তার লাইন ছিল, ওখানে একদম ছবি, একটা পরিষ্কার ছবি, একটা উস্কো খুস্কো চেহারার একটা লোক, তার হাতে একটা খাঁচা, আর সেই খাঁচার মধ্যে একটা সূর্যবন্দী। মাঝে মধ্যে সূর্যের জায়গায় হৃদয়ও থাকতো, কিন্তু হাতে একটা সূর্যবন্দী, খাঁচাবন্দি, এবং সে লোকটা ক্রমাগত দৌড়ে যাচ্ছে, আর পাশে একটা করে বার্তাগুলো কীরকম জানেন? সুবোধ, তুই পালিয়ে যা, সময় এখন পক্ষে না। ভাবা যায় দুটো লাইন, এটা পুরো চারপাশে হইচই ফেলে দিল। আরে সুবোধ লোকটা কে? এটা কি আসলে বোধ, সেইটার আরও নির্দিষ্ট করে বলার জন্য যে ভালো বোধ, এটা বোঝানোর জন্য সুবোধের নাম দেওয়া হয়েছে? নাকি সুবোধ আম আদমি, সাধারণ মানুষ, ঠিক যেরকম ওই লক্ষ্মণের যেরকম একটা ক্যারেক্টার ছিল কার্টুনের, কমন ম্যান, সেই রকম এও কোনো একজন কমন ম্যান, সাধারণ মানুষের প্রতিভূ, এবং সে এরকম এই বার্তাটা দিচ্ছে। কি বার্তা দিচ্ছে? সূর্যটাকে খাঁচাবন্দি করে নিয়েছে, কখনো হৃদয়টাকে খাঁচাবন্দি করে নিয়েছে, এবং সে খাঁচাটা তার হাতেই থাকছে। ওই সূর্যর থেকে এই সূর্য, কি অদ্ভুত একটা ট্রান্সফরমেশন। যেন কোনো একজন মানুষ, সাধারণ মানুষের দেওয়ালে সোচ্চারে জানাচ্ছে যে সময়টা ঠিকঠাক যাচ্ছে না, এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। সাধারণ মানুষ তো এটার জন্য প্রস্তুত নয়। এই পরিস্থিতি, এটা মানুষকে ভালো থাকতে দেবে না, সুতরাং মানুষের পালিয়ে যাওয়া উচিত। এরপর পরপর বিভিন্ন রকমভাবে এই সুবোধের বিভিন্ন বার্তা আসতে থাকে। কেউ কোনো জায়গায় লেখে সুবোধ তুই পালিয়ে যা, কোথাও লেখে সুবোধ তুই দৌড়ে যা, সুবোধ তুই থামিস না। এগুলো চলতে থাকে, এবং নর্মালি ছবি থাকলে কি হয়, একটা তার তলায় কেউ সই টই করে যে মানে
শিল্পী, সে তার নামটা দেয়, কার্টুন হলেও তো নামটা দেয়, কিন্তু এই সুবোধের মালিকানা কার সেটা কেউ জানে না। তলায় শুধু লেখা থাকতো হবে কি, এটা আবার ইংরেজিতে। চারপাশে হইচই, বুঝলেন, যে সুবোধ সে আসলে কে। মানে যে জিনিসটা আমরা দেখি, ওই বললাম ছোটবেলায় সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, এরকম উল্টো কথাটা কে বলল, এটা জানতে মাথা ঘুরে গেছিল। এখানে বড় বয়সে এসে লোকজনের মাথা ঘুরে গেল, আরে এই সুবোধ লোকটা কে, যে এভাবে পালিয়ে বেড়াচ্ছে, দৌড়েই যাচ্ছে, কেউ একটা তাড়া করছে, সেটা সময় না পরিস্থিতি, সে কি সাধারণ মানুষ? একটা অদ্ভুত বিভ্রান্তি চারপাশে, এবং সবথেকে বড় কথা, বেনামি কেন? বা তখনই লোকজনের মনে হতে শুরু করেছিল যে এর পেছনে নিশ্চয়ই কিছু না কিছু বার্তা আছে। আর সেটা পরবর্তী ক্ষেত্রে আলোচনায় আরো অনেক বেশি, মানে ওটা বাংলাদেশের বিষয়, আমাদের আলোচনায় প্রাসঙ্গিক হয়ে গেল। কেন জানেন? প্রাসঙ্গিক হয়ে গেল তার কারণ হচ্ছে আমাদের দেশে ঢুকে পড়লো সুবোধ। এবার ভাবুন, সুবোধ ও দেশ থেকে এ দেশে ঢুকে পড়ছে, সুবোধ কি তাহলে অনুপ্রবেশকারী? নাকি সদ্য যে এখন ভিসা টিসা দেওয়া হচ্ছে, তাতে সুবোধের স্রষ্টা সে ওই দিব্যি একটা ঠিকঠাকভাবে ভিসা টিসা নিয়ে আইনসঙ্গতভাবে এদেশে চলেছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সুবোধও চলে এসছে। সুবোধকে কোথায় পাওয়া গেছে জানেন? সুবোধকে পাওয়া গেছে ভারতের সিকিমে গ্যাংটকের দেওয়ালে, সেই বাংলা ভাষায় সেই সুবোধ, আদি অকৃত্রিম সুবোধ। আর এখান থেকেই হইচইটা ভারতে ট্রান্সফার হয়ে গেছে, ফলে সুবোধকে নিয়ে হইচই শুরু হয়েছে। হয়তো ওখানে সিকিমে দেখা গেছে, কিন্তু আমার ধারণা এবার গোটা ভারতে তাকে নিয়ে হইচই পড়ে যাবে। এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি ঝড়ের গতিতে ছড়িয়ে যায়। আর বিশেষ করে এখন যেরকম করে জেন জিরা চারপাশে সব কিছু দখল করে নিচ্ছেন, ফলে এই বিষয়গুলো জেনসিদের কিন্তু খুব পছন্দ, জানেন তো। এই গোটা ছবিটা যেরকম কারুর একটা মুখোশ ওই হবে কির, এবং হবে কি নামটা দেওয়ার মধ্যেও দেখুন যে কোথাও গিয়ে একটা প্রত্যাশা, কোথাও গিয়ে একটা প্রশ্ন, সত্যি তো হবে ব্যাপারটা, মানুষজনের সমস্যা মিটবে, মানুষজন থাকতে পারে, সাধারণ মানুষ থাকতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। এই বিষয়গুলো ওই হবে কি নামটার মধ্যে দিয়ে কেউ একজন, হবে কি প্রশ্ন, হবে কি উত্তর, হবে কি শিল্পী, এই গোটা বিষয়টা তার মানে হচ্ছে পরিচয় গোপন করে করার একটা অদ্ভুত রিপ্রেজেন্টেশন, উপস্থাপনা। এটাকে ইংরেজিতে কি বলে জানেন? অ্যানোনিমাস। দুটো শব্দ, হ্যাঁ, ওনোমা মানে হচ্ছে নাম, আর গ্রিক শব্দ অ্যান্ড মানে নেই, এই দুটো মিলিয়ে হচ্ছে অ্যানোনিমাস হয়ে গেল। এবার দেখুন, এটা এই শব্দটা অবশ্য মাঝখান থেকে ল্যাটিন, ফরাসি এ সমস্ত জায়গায় ঘুরে ইংরেজিতে এসে অ্যানোনিমাসে থিতু হয়েছে। মাঝখানে এটারও অনেক বদল টদল আছে, তো সে যাকগে ওই ব্যুৎপত্তি, শব্দের ব্যুৎপত্তি নিয়ে আজকে কাজকর্ম করছি না। কিন্তু এই অ্যানোনিমাসটা আসলে একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে, এই মুখোশ। এই মুখোশের মধ্যে দিয়ে গাই ফক্স বলে একজন ভদ্রলোকের মুখের আদল নাকি পাওয়া যায়। এই ভদ্রলোকের লালচে গাল, চওড়া হাসি, সরু গোফ, চিবুকে ছোট্ট দাড়ি, গাই ফক্স মাস্ক, যেরকম মানে বিভিন্ন ক্ষেত্রে একটুখানি বুদ্ধিজীবী যারা আর কি, কোথাও গিয়ে তারা নিজেদের পরিচয়টা গোপন করতে চান এবং বার্তা দিতে চান, তাদের জন্য ইদানিংকালে এই গাই ফক্স মাস্ক, মুখোশ, এটা খুব বিখ্যাত, খুব পরিচিতি পেয়ে গেছে। 1605 সালে এই গাই ফক্স ব্রিটিশ পার্লামেন্টটা বোমায় উড়িয়ে দেবে বলে ঠিক করেছিল, আর রাজা প্রথম জেমসকে হত্যা করবে বলে ঠিক করেছিল। তার জন্য একদম পার্লামেন্টের তলায় 36টা পিপে ভর্তি বারুদ টারুদ রেখেছিল, যেটা গান পাউডার প্লট বলে পরিচিত হয়ে গেছিল। তো সে যাই হোক, শেষ পর্যন্ত তার পরিকল্পনা ব্যর্থ হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু তার ওই চেষ্টাটা, সেটা কোথাও গিয়ে এই নিজের পরিচয় গোপন রেখে করার চেষ্টাটা, যেটা সে রাখতে পারেনি, সেটা কিন্তু কোথাও গিয়ে কারুর না কারুর মনে ধরেছিল। ব্রিটিশ লেখক অ্যালান মুর আর চিত্রশিল্পী ডেভিড লয়েডের একটা সময়
মার্গারেট থ্যাচার ব্রিটিশ প্রধানমন্ত্রী, তাকে ঠিক সহ্য হচ্ছিল না, ওকে লৌহ মানবী বলা হতো। তো তাদের মনে হচ্ছিল যে এই লৌহ মানবীর শাসনে দেশটা ক্রমশ রক্ষণশীল হয়ে যাচ্ছে। তা দুজনে মিলে একটা কমিক বুক তৈরি করেন, নাম দেন ভি ফর ভেনদাতা। এই গল্পে ছিল এক কাল্পনিক ব্রিটেনের কথা, যেখানে এরকমই একজন অত্যন্ত কড়া, অত্যন্ত অত্যাচারী শাসক এসে গেড়ে বসেছে, আর ভি নামে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি, সে সেই ভূতটাকে তাড়ানোর চেষ্টা করছে, অপশাসনের ভূতটাকে। মুর আর লয়েড এই ভিয়ের মুখে সেই গাই ফক্সের মুখের আদলে আঁকা একটা মুখোশ পরিয়ে দিয়েছিলেন। আর গোটা কমিক বুকটার থিম ছিল পিপল শুড নট বি অ্যাফ্রেড অফ দেয়ার গভর্নমেন্টস, গভর্নমেন্টস শুড বি অ্যাফ্রেড অফ দেয়ার পিপল। অর্থাৎ সাধারণ মানুষের সরকারকে ভয় পাওয়ার কিছু নেই, বরং সরকারের সাধারণ মানুষকে ভয় পাওয়া উচিত। বুঝতে পারছেন কোথার থেকে কি চলে আসছে? এই যে আস্তে আস্তে এই মুখোশগুলো বা এই যে কোথাও গিয়ে নিজের পরিচয় গোপন রেখে বার্তা দেওয়াটা, এটাই আস্তে আস্তে চারপাশে বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়েছে। এবার সে যাক, এই সুবোধের বিষয়টার থেকে একটু তার ব্যুৎপত্তি বা এরকম আরও বেশ কিছু, জার্মানিতে আছে বা আমেরিকায় আছে, ইংল্যান্ডেও এখনও আছে, এরকম বেশ কিছু গ্রাফিতি শিল্পী আছেন যারা এরকম নিজেদের পরিচয় গোপন রেখে চেষ্টা করেন ছদ্মনামের আড়ালে কোথাও গিয়ে নিজের বার্তাটা দিয়ে দেওয়া। তা এই যে আড়ালে থাকার যে চেষ্টাটা, এই সুবোধকে নিয়ে আলোচনা হবে আমরা বুঝতে পেরেছি, অনেকের মনে প্রশ্ন জাগবে বুঝতে পেরেছি, কিন্তু আমাদের প্রশ্ন অন্য জায়গায়। সুবোধের স্রষ্টা, সুবোধ, এরা তো সবাই হয়তো একটা আড়াল, সামনে আসে না কিন্তু বার্তা দেয়। এর সঙ্গে রাজনীতির কিন্তু একটা মূলগত পার্থক্য আছে। রাজনীতি একদম কমপ্লিটলি ডিফারেন্ট। রাজনীতি ওসব নিজেকে আড়াল ফাড়াল কথা ভাবেই না। রাজনীতি সবার সামনে দাঁড়াবে, বুক চাপড়ে বুক ফুলিয়ে বলবে এটা বলছি আমি, যা করবে সেটা ডবল করে বলে লোকের কাছে কৃতিত্ব হাসিল করে নেবে, এটাই তো রাজনীতির ধরন ধারণ। কিন্তু বিশ্বাস করুন, হঠাৎ করে আমাদের গোটা বিষয়টা চমকে দিচ্ছে। মানে কোথাও মনে হচ্ছে রাজনীতিও কি এখানে আসলে মুখোশের আড়ালে পরিচয় গোপন করে অন্যভাবে বার্তা দিচ্ছে। সুবোধ অনুপ্রবেশকারী হবে, জানেন তো, কারণ এই যে কাঁটাতারের হ্যামকে শুয়ে আছে সুবোধ, এটার থেকেই খুব পরিষ্কার হয়েছে এখন যে কাঁটাতারের বেড়াটা তৈরি হচ্ছে, এটা কারোর পছন্দ হচ্ছে না। এবং সুবোধের স্রষ্টা বা সুবোধের শুরুটা যদি বাংলাদেশে হয়, বাংলাদেশিদের তো পছন্দ হওয়ার কথা নয়, কারণ অনুপ্রবেশটা আটকে যাবে। তাহলে সুবোধকে যদি অনুপ্রবেশকারীদের বা যাদের পছন্দ হচ্ছে না, ভারতে সতর্ক হচ্ছে, তাদের প্রতিনিধি হিসেবে ধরে নেন, তাহলে কি খুব ভুল হবে? বলা মুশকিল। দেখুন, কেউ যদি স্পষ্ট ভাষায় বক্তব্য না রেখে শুধু ইঙ্গিত দেয়, আর যদি এরকম হবে কি আড়ালে লুকিয়ে থাকতে চায়, সেটাকে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করে নিতেই পারেন। আমরা তো আমাদের দেশের দিক থেকেই দেখব, কিন্তু তার বাইরে আমাদের দেশে দেখার বিষয় কি কম আছে? সুবোধ যদি বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়তে পারে, তো আমরা সুবোধ থেকে রাজনীতিতে ঢুকে পড়তে পারবো না? হয় কখনো? কোনো ব্যাপারই না। সুবোধের কি শুরুটা কি? আমরাও না হয় ঢোকার জন্য একজন সুকেই বেছে নিচ্ছি, সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার নামেও তো কলকাতার দেওয়ালে দেওয়ালে কত পোস্টার পড়ে গেছে, মানে বার্তা পড়েছে। এবং সেই বার্তাগুলো যদি দেখেন না, যে পোস্টারগুলো যদি দেখেন না, তাহলে বুঝবেন সুদীপকেও বোধহয় কেউ বলছেন যে সময় এখন তার পক্ষে না। কিন্তু প্রবলেম হচ্ছে, প্রশ্ন হচ্ছে, সুদীপ কোন পক্ষে, কখন কোন পক্ষে, এটাই তো সব থেকে বড় বিভ্রান্তি। দেখুন, একটা
একটা বিষয়ে কোনো ধোঁয়াশা নেই, ছোটোবেলার থেকে একটা ভুল ধারণা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আমাদের শেখানো হয় চোরেরা যখন চুরি করতে বেরোয় তখন সারা গায়ে নাকি চপচপে তেল মাখে। দেখবেন সাহিত্য থেকে সিনেমা সর্বত্র এরকম উদাহরণ, বুড়ি বুড়ি ধরতে গেছে কিন্তু পিছলে বেরিয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে এই ধারণাটা, এই বক্তব্যটা এটা সময়ের সঙ্গে সঙ্গে বদলায়নি, আসলে আপডেট হতে হবে। তো তখন সিদেল চোরেরা ছিল ওই ভিতের তলায় ছোট্ট করে ফুটো করে মাটির দেওয়াল কেটে ভেতরে ঢুকতো আর সজাগ হয়ে গিয়ে যদি গৃহস্থ ধরে ফেলতো তখন পালিয়ে যাওয়ার, ওই হরকে বেরিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকতো। এখন আমাদের রাজনৈতিক নেতারা তো ইনবিল্ট তেল মাখা, এদের মতো স্লিপারি ক্যারেক্টার আর খুব কম, মানে আদৌ দেখেছেন আপনারা? কম কি বলছি, এদের মতো স্লিপারি ক্যারেক্টার আপনারা সত্যি বলুন তো কোথাও দেখেছেন? ধরতেই পারবেন না। আপনার দাবি দাওয়া কোনো কিছু নিয়ে আপনি ধরতে যাবেন, দেখবেন হাত ফসকে বেরিয়ে গেছে। চেপে ধরলেন, দেখবেন খানিকক্ষণ বাদে নেই তো কিছু, ওই বালি চেপে ধরার মতো ব্যাপার হয়। কত কিছু নিয়ে পালিয়ে গেছে বলুন তো। কেউ চাকরি নিয়ে পালিয়ে গেছে, কেউ কাটমানি নিয়ে পালিয়ে গেছে, কেউ ত্রাণ নিয়ে পালিয়ে গেছে, কেউ হয়তো ওই সেবাশ্রয় থেকে স্বাস্থ্য নিয়ে পালিয়ে গেছে, চিকিৎসা নিয়ে পালিয়ে গেছে। এইটা হচ্ছে মুশকিল। এবং ঘটনাচক্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় সমাজের যে শ্রেণীর প্রতিনিধিত্ব করছেন বা যে দলের লোক ছিলেন কেন এখনও আছেন, সেই দলেরই বহু সদস্যের বিরুদ্ধে তো এইরকম বিভিন্ন ধরনের সটকে বেরিয়ে যাওয়ার অভিযোগ এসছে। স্লিপ করে বেরিয়ে গেছেন, ধরতে পারছেন না। অনেকে ধরা পড়ে গেছেন, তাদের তেলা ভাবটা হয়তো ঠিকঠাকভাবে ছিল না, কিন্তু যারা স্লিপ করে বেরিয়ে গেছেন তাদের বোঝাটা ধরতে হবে যে একটু বেশি কঠিন, কারণ তারা একটু আরও উন্নত শ্রেণীর, সময়ের সঙ্গে নিজেদের ঠিকভাবে আপডেট করেছেন। ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে বা যেভাবে তাকে কেউ একজন পোস্টার দিয়ে তার সম্পর্কে বার্তা দিয়েছে, সেটা কী অভিযোগ সেটা তো স্পষ্ট হওয়া সম্ভব নয়। নাকি তার বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট হচ্ছিল না বলে কেউ অভিযোগগুলো যে আছে সেটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলো? কিছু তো একটা বার্তা দিয়েছে। এই পোস্টার কারা ছাপালেন বলুন তো, এবং রাস্তায় রাস্তায় এইভাবে সাঁটানোর ব্যবস্থা করলেন বলুন তো? পোস্টারগুলো কিন্তু ওই হবেকির মতো কোনো রকম কাল্পনিক বা কোনো রকম, কাল্পনিক বলতে পারবো না, ওরকম হবেকির মতো কোনো রকম আড়াল করে রাখা বিভ্রান্তিমূলক শব্দ নাম হিসেবে ব্যবহার করা হয়নি। সেখানে একদম জলজ্যান্ত দুজনের নাম রয়েছে, তাপস রায় আর কুণাল ঘোষ। কিন্তু ঘটনা হচ্ছে বিভ্রান্তি তো এখানেই সব থেকে বেশি। আমরা দুজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম আর দুজনেই ব্যাপারটা বেমালুম অস্বীকার করেছেন, দুজনেই জানিয়েছেন এই সবের মধ্যে তারা নেই, এইরকম পোস্টার কিছু তারা ছাপাননি, এই পরিকল্পনার মধ্যে তাদের বিন্দুমাত্র কোনো মাথা নেই, যোগও নেই। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, তারা দুজনেই এই পোস্টারের বার্তাটাকে সমর্থন করেছেন। অর্থাৎ সুবোধের গ্রাফিতিতে যেরকম হবেকির আড়ালে শিল্পীর নামটা লুকিয়ে রয়েছে, তেমন এখানে ওই মুখোশ, সেটা হচ্ছে তাপস রায় এবং কুণাল ঘোষ, কিন্তু তার আড়ালে কোনো একজন অ্যানোনিমাস, নাম গোত্রহীন কোনো একজন লোক লুকিয়ে আছেন, যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিচ্ছেন। এবার দেখুন, বার্তাটা দেওয়ার ব্যবস্থা তারা করেছেন এটা স্বীকার না করলেও বার্তাটাকে সমর্থন করছেন এটা তো তাপস রায় কুণাল ঘোষ বলেছেন। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে কিছু মানুষের, অন্তত দুজন মানুষের মনের কথা এই অজ্ঞাত কুলশীল কেউ একজন এই পোস্টারের মাধ্যমে সবার সামনে তুলে ধরেছেন। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায় দুজনের কাছেই আমরা গেছিলাম এ ব্যাপারে কথা বলতে, কিন্তু এরা কেউই কোনো রকম প্রতিক্রিয়া দেননি। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও বলতে পারেন যে প্রতিক্রিয়া দেননি যখন, তিনি নিশ্চয়ই মনে মনে এরকম ভাবতেই পারেন যে ওখানে তো তার নাম নেই, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। আছে কি, কেন তার কথা ভাবা হলো? কারণ হচ্ছে তার পরের শব্দগুলো, অর্থাৎ নয়না দেবীর বা নয়না দিদির বরকে উদ্দেশ্য করে যখন বলা হয়েছে তাকেই বোঝায়।
ফলে লক্ষ্যটা তিনি, এটা তো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু তার কিন্তু 100% অধিকার রয়েছে যে এই ব্যাপারটাকে এড়িয়ে যাওয়া। আমার নাম নেই, আমি কেন বলবো? নয়না দেবীও তার নাম রয়েছে, কিন্তু তিনি কিছু বলেননি, কারণ সেই নয়নাই যে এই নয়না, এটাই বা কে বলবে? কত বিভ্রান্তি দেখুন, কত কিছু বলা হয়ে গেলে অথচ কিচ্ছু বলা হলো না। আপনারা কাউকে কেউ ধরতে পারবেন না, সবাই স্লিপ করে করে বেরিয়ে যাচ্ছে। এবার দেখুন, আমরা তার ফলে আর ওই জায়গাটায় ঢুকতে পারছি না। যাদের মনে যা মনের বার্তার সাথে, এই তাপস রায় বা কুণাল ঘোষের সঙ্গে কারুর মনে যদি এই বার্তা অনুরণন তোলে, তাহলে তারা খুঁজে নিক, ভেবে নিক, যা বলার বলুক, কাটাছেড়া করুক, তারা বুঝুক। আমরা একটু রাজনীতির দিকে যদি তাকাই, একটা জায়গায় কিন্তু আমরা মিলটা পেয়ে যাব। এই যে আছেন কিন্তু নেই, বার্তা আছে, বার্তা দাতা আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না সামনে, এরকম ব্যাপার। এটা তো এই বিভ্রান্তি যে একটা, এই বিভ্রান্তিটা পরিচয় সংক্রান্ত বিভ্রান্তি, এটা তো এই তৃণমূলের এই অংশটার মধ্যেও দেখা যাচ্ছে। আজ এনডিএর বৈঠক ছিল মঙ্গলবার, আজকে মঙ্গলবার এনডিএর বৈঠক হয়, প্রধানমন্ত্রী থাকে, এবং সেখানে এই প্রথমবার এনসিপিআই হয়ে যাওয়া যে তৃণমূলের 20 জন সাংসদ তারা ডাক পেয়েছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে সেখানে তো সুদীপ বন্দ্যোপাধ্যায় যাননি। কেন গেলেন না সেটাও কি কোনো বার্তা, জানি না। কিন্তু তার বদলে ওখানে যারা ছিলেন, ধরুন কাকলি ঘোষ দস্তিদার, তিনি তো একদম প্রথম সারিতে জায়গা পেয়ে গেছেন। এবার প্রশ্ন হচ্ছে কি হিসেবে, তা কি পরিচয়ে জায়গা পেয়েছেন? এনসিপিআই হতে পারে, তারা তো নিজেদের এনসিপিআই বলছেন, কিন্তু ঘটনাচক্রে এটাকে স্বীকৃত পরিচয় বলতে পারবেন না, কারণ স্পিকার তো এনসিপিআইকে এখনো বিন্দুমাত্র স্বীকৃতি দেননি, এখনো আইনি কারণ খতিয়ে ঠতিয়ে দেখছেন। এবং যে তালিকা দেওয়া হয়েছে কারা কারা অংশগ্রহণ করেছিলেন, সেখানে কিন্তু এই সাংসদদের তাদের পরিচয়টা তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে দেখানো হয়েছে। এবার এখানে আরেক বিভ্রান্তি, তাহলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও কি একটা মুখোশ? তার আড়ালে কে আছেন কিছু বোঝা যাচ্ছে না। কারণ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরাও বলছেন এরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং এই তৃণমূল কংগ্রেস ইন্ডি জোটে রয়েছে। অথচ এই 20 জন তারাও যদি এখন তৃণমূল কংগ্রেস হন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা তো এনডিএ জোটে আছেন। একই সঙ্গে একই দল দুটো জায়গায় কি করে থাকে? কত বড় বিভ্রান্তি ভাবুন। ওই সুবোধের মতো সাধারণ মানুষের ঘেঁটে যাওয়ার পক্ষে কিন্তু গোটা পরিস্থিতিটা যথেষ্ট। আমাদের মানিকতলায় একটি ওয়ার্ডের প্রেসিডেন্টও আছে তৃণমূলে, তার নামও তাপস রায়। এবং তৃণমূল এবং জনতা ক্ষুব্ধ, তারা কে কী করছে, কোথায় কী করছে জানি না। এখন আমার এসব করার প্রয়োজন পড়ে না। ওখানে যে কুণাল ঘোষ প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ লেখা আছে, তো ওই কুণাল ঘোষ আমি নই, অন্য কোনো কুণাল ঘোষ হতে পারে। দলও ক্ষুব্ধ, দলের কর্মীরাও খুব, কেউই পায় না আর কি, কেউই পায় না কাজে। ওনার সে সমস্ত আমি জানি, সে আজ না, বহুদিন ধরে, বহু বছর ধরেই জানি। মূল যে বক্তব্য গোটা জিনিসটার, অর্থাৎ এই বেঈমান সুদীপ বন্দ্যোপাধ্যায় বা অন্য কিছু আরো যে অভিযোগ, আমি এগুলোতে কোনো দ্বিমত পোষণ করছি না। যে তাপস রায়ের যে নাম আছে, আমি তো জানি না কোন তাপস রায়। যদি মন্ত্রী তাপস রায় হন, তিনি এখন অন্য দলে, তার সঙ্গে মিলে আমরা কেন একসঙ্গে দুজনে পোস্টার করতে যাব? যেখানে এই বিষয়ে দুজনেই আলাদা প্রকাশ্যে বলি, হঠাৎ পোস্টার করতে যাবো কেন? পোস্টারগুলো কে ফেলেছে আমি জানি না, সেটা আমি বলতে পারবো না। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারগুলো ঠিকই পোস্টার। ওর মতো বেইমান, গদ্দার, অপরচুনিস্ট আছে নাকি একটা? শরীরও ঠিক নেই, মাথাও ঠিক নেই। এই 20টাকে এখন ভালো করে ট্রিটমেন্ট করানো উচিত। নাম দুটো কিন্তু দারুণ বেঁচেছে, যাই বলুন আর কি। মতের দিক থেকে তারা একমত, অথচ নামের দিক থেকে তারা অ্যানোনিমাস। ধরে নেওয়া যাক তাপস রায় এবং কুণাল ঘোষ যেটা বলছেন সেটাই ঠিক, একই নামের অন্য দুজন স্থানীয় নেতা এই পোস্টারের নেপথ্যে রয়েছেন, অথবা অন্য কেউ, এবং সত্যি কথা বলতে কেউ নাও থাকতে পারেন, এটাও তো একটা অপশান। এটাও আমরা ধরে নিচ্ছি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই
এনসিপিআইতে যোগ দেওয়ার কথা বলেছিলেন। এখন এনসিপিআইটাই তো এখন একটা মুখোশ হয়ে গেছে, তার আড়ালে কী আছে কেউ জানতে পারছে না। তো যাই হোক, ওটাও অ্যানোনিমাস। তো আজ সেই এনসিপিআই সাংসদরা যখন এনডিএ শিবিরে আত্মপ্রকাশ করলেন, তখন এই তাপস রায় এবং কুণাল ঘোষ নামে দুজন ব্যক্তি, তারা উত্তর কলকাতার সাংসদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। এটা হতে পারে, আর ক্ষোভ প্রকাশ তো নতুন কিছু নয় এই সমস্ত ব্যাপার নিয়ে। নয়না বন্দ্যোপাধ্যায়ের সামনেই তো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কুণাল ঘোষ সত্যি সত্যিই ক্ষোভ প্রকাশ করেছিলেন। নয়না বন্দ্যোপাধ্যায়ের সামনেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তিনি বিশ্বাসঘাতক বলে ওই শহীদ স্মরণ অনুষ্ঠানে আক্রমণ করেছিলেন। বিধায়ক কুণাল ঘোষ যা বলেছিলেন মুখে বলেছিলেন, আর এই কুণাল ঘোষ যা বলেছেন সেটা পোস্টার ছাপিয়ে বলছেন, এটা তো বোঝা গেল। কিন্তু যাকে এত আক্রমণ, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় আজ এনডিএর বৈঠকে গেলেন না কেন? এটা কিন্তু বলছি বারবার, আছেন কিন্তু নেই। এই যে পরপর এক একটা পরিস্থিতি তৈরি করে দেন, এটাতে কিন্তু বিভ্রান্তি তৈরি হয়। তবে তার অবর্তমানে এই এনডিএতে এনসিপিআই বা এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যার প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে এই 20 জনকে, তার মধ্যে কাকলি ঘোষ দস্তিদার যে সম্মানগুলো পেয়েছেন সিনিয়র হিসেবে, তার থেকে তো পরিষ্কার কোনো লুকোচাপা নেই এক্ষেত্রে যে এদের গুরুত্ব রয়েছে। এই গুরুত্বটা ভবিষ্যতে তাদের পুরো বিজেপির মধ্যেই ঢুকিয়ে নেবে কি না, সেই ব্যাপারে একটা প্রশ্ন বা ইঙ্গিতও কি দিয়ে দিল। আর এই ধরনের ইঙ্গিত তো এই সচরাচর এই দেখতে পাচ্ছি, এটাই বোধহয় এখন চলছে, বুঝলেন তো? সবাই ইঙ্গিতে কথা বলছে এই সব কিছুতেই। এই ধরুন তৃণমূল কংগ্রেস ধর্মেও আছে, জিরাফেও আছে, এরকম মনে হতে পারে আর কি। তো এই পরিস্থিতিতে এই বিভ্রান্তিগুলো কিন্তু উত্তর পাওয়াটা দরকার। ये तो देखा नहीं कभी मैंने पहले, तो ये बहुत ही ऑर्गेनाइज लग रहा है। ऐसा मीटिंग पहले कभी नहीं देखा। এনসিপিআই পার্টিতে যোগ দেওয়া তৃণমূল সাংসদরা এবার এনডিএর বৈঠকে। সায়নী ঘোষ, শতাব্দী রায় থেকে কাকলি ঘোষ দস্তিদারদের বৈঠক শেষে দাবি তাদের স্বাগত জানিয়েছে এনডিএ। যদিও এনডিএর তরফে এনসিপিআই এর অন্তর্ভুক্তি নিয়ে কোনো পাকাপোক্ত বার্তা মেলেনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে একেবারে প্রথম সারিতেই আসন পেয়েছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কাকলি ঘোষ দস্তিদার। और 2014 से पहले भी ऐसा मीटिंग कभी होता नहीं था, तो हमें बहुत अच्छा लगा और हमें जो बुलाया गया इसके लिए हम बहुत खुश है कि हम एनडीए के जुट में आ गए। हमारे जो 20 सांसद एनसीपीआई के जुट है, हम साथ काम कर रहे हैं। খুব ভালো। এটা হচ্ছে ওরা আমাদেরকে প্রথম বলে নতুন নতুন বন্ধু আমরা, তো সেই হিসেবে ওরা ইন্ট্রোডিউস করেছে। তৃণমূলের 28 জন সাংসদ ছিল। এখনো পর্যন্ত দাবি অনুযায়ী 20 জন সাংসদ এনসিপিআইতে যোগ দিয়েছেন। ফলে লোকসভায় তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে মাত্র 8 জন সাংসদ। সংসদের বাদল অধিবেশন চলছে। এনসিপিআইতে কাকলি ঘোষ দস্তিদাররা যোগ দিলেও স্পিকারের তরফে এখনো স্বীকৃতি মেলেনি। ফলে সংসদে কাকলি ঘোষ দস্তিদারদের বসতে হচ্ছে তৃণমূলের সঙ্গেই। সেখানে অবশ্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে দেওয়া হয়েছে, কিন্তু সংসদে এখনো পর্যন্ত কাকলি সুদীপদের এনসিপিআই এর স্বীকৃতি মেলেনি। কাকলি সুদীপদের বিজেপি জোটের জল্পনাও দানা বাঁধেনি। এমনকি এনডিএর সঙ্গে এনসিপিআই এর জোটও সরকারিভাবে স্বীকৃতি পায়নি। তবে মোদী শাহের এনডিএ বৈঠকে ঢোকার অনুমতি মিলেছে, সামনের আসনে বসার জায়গাও মিলেছে। আপাতত এখানেই জয়ের স্বাদ পাচ্ছেন কাকলিরা, কিন্তু তৃণমূল তাদের জায়গায় অনড়। एनसीपीआई के जो सांसद है वो तृणमूल कांग्रेस का सांसद होकर जीता था। ममता बनर्जी को तस्वीर लगा के जीता। যারা নির্বাচিত হয়েছিলেন তারা তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ঠিকই, কিন্তু তারা একটা নতুন দলের এখন অংশীদার হয়ে গেছেন। তো এক্ষেত্রে এদের সঙ্গে তৃণমূলের নামটা নিয়ে আসা ঠিক হবে না। देखिए, एनसीपीआई ने ज्वाइन किया है हमारे साथ क्योंकि वो प्रधानमंत्री को अपना नेता मानते हैं और राहुल गांधी जी को अपना नेता नहीं मानते। ये उनका चॉइस है, उस पर वो टिप्पणी ना करे जब तक स्पीकर उस पर अपना ডিসিশন না দেয়। স্পিকার স্বীকৃতি দেননি। কাকলি ঘোষ দস্তিদাররা এদিনও দাবি করেছেন স্বীকৃতির আবেদন তারা জানিয়ে রেখেছেন। স্বীকৃতি দিলে আদালতে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে মমতাপন্থী তৃণমূল। অনেকের মনে পড়ছে তেলেঙ্গানার কথা।
2019-এ কংগ্রেসের 18 জন বিধায়ক ছিল। এর মধ্যে 12 জন বিধায়ক কেসিআর নেতৃত্বাধীন টিআরএসে যোগ দেয়। তেলেঙ্গানা বিধানসভায় শিবির বদলকারীদের বিরুদ্ধে দলবিরোধী আইন লাগুর দাবি জানায় কংগ্রেস। স্পিকার দশম তফসিলের নিয়ম অনুযায়ী 2/3 বিধায়ক থাকায় এই যোগদানকারীদের বিরুদ্ধে দলবিরোধী আইন লাগু করেননি। কংগ্রেস সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তেলেঙ্গানা হাইকোর্টে যায়। কংগ্রেসের যুক্তি ছিল, যেহেতু আসল কংগ্রেস টিআরএসে যোগ দেয়নি, শুধুমাত্র কংগ্রেসের একটা অংশ দলবদল করেছে, তাই এই যোগদানকে অবৈধ বলে ঘোষণা করা হোক। মামলাটি শেষ পর্যন্ত ইনফ্র্যাকচুয়াস হিসেবে খারিজ হয়ে যায়। এখনও পর্যন্ত তেলেঙ্গানা স্পিকারের রায়কে সুপ্রিম কোর্টও বৈধ বা অবৈধ কোনোটাই বলেনি। সেই কারণেই কি এনসিপিআইকে স্বীকৃতির বদলে এনডিএ বৈঠকে কাকুলিকে সামনে বসিয়ে কৌশলী চাল দিল শাসক শিবির? এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষের কিন্তু সুবোধের মতো হাল। সুবোধ বিভ্রান্তি ছড়িয়েছিল, কিন্তু সাধারণ মানুষ নিজেরা বিভ্রান্ত হয়ে যাবে। তাই দেখে মনে হবে না ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল, ছিল তৃণমূল, হয়ে গেল এনডিএ। এবার শ্রমিক ভট্টাচার্য এটাকে বিজেপির তৃণমূলীকরণ বলবেন, নাকি বিজেমূল বলবেন, নাকি ব্যতিক্রমী সময়োপযোগী সিদ্ধান্ত বলবেন, এটা তো তার বিষয়। তৃণমূলের জন্য একটা কথাই যথেষ্ট, আপনি আচরি ধর্ম পরের শিখাও বলে যে বিষয়টা আছে, সেটার কিন্তু একদম সর্বোৎকৃষ্ট উদাহরণ তারা হয়ে গেল। নিজেরা করেছে, করে অন্যকে শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, তার ফলে গোটা ব্যাপারটা এখন বুমেরাং হয়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু বাস্তব তো এটা। এই বিষয়গুলোকে এতদিন ধরে যা শোনা যায়, সেগুলোকে তো সত্যি প্রমাণ করার একটা দায় আছে নাকি? সেটাই করেছে। 15 বছর ধরে যে দল ভাঙার খেলাটা তৃণমূল খেলেছে, সেটা বাকিরা শিখে নিয়েছে। এবার তাতে ওই আপনি আচরি ধর্ম পরের শিখাও, এটা দায়িত্ববোধ, সেটা পালন করে ফেলেছে, দায়িত্ববোধ দেখিয়েছে তৃণমূল। এখন দায়িত্ব নিয়ে তাদের সেটা ফেরত দেওয়া হচ্ছে বুমেরাং। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ, পুরসভার থেকে শুরু করে বিধানসভা, বিধানসভার থেকে শুরু করে লোকসভা, রাজ্যসভা, সব জায়গায় তৃণমূলের দল এখন ভাঙছে, লোকে ভাঙাচ্ছে, এবং সেটা একদম দ্বিধাহীনভাবে করছে। এর সঙ্গে ইদানিং আর কি ওই নীতি নৈতিকতার প্রশ্নগুলোই জাস্ট ওঠে না আর কি। আর মানুষ বিভ্রান্ত, তারা কার কি করা উচিত না উচিত এ ব্যাপারে খুব সিলেক্টিভলি মতামত দিতে পারে সাধারণ মানুষ, কারণ সেগুলো হয়তো সামনে মুখোশ ধরে সোশ্যাল মিডিয়ার মুখোশে দিব্য বলে ঠলে দেওয়া যায়। কিন্তু রাজনৈতিক নেতাদের মতো যারা স্লিপারি ক্যারেক্টার, তাদের তো আর এরকম মুখোশের আড়াল থেকে দূর থেকে বার্তা দিলে হয় না, তাদের চেপে ধরতে হয়, হাতে ধুলো ফুলো মেখে চেপে ধরতে হয়। কিন্তু সেটা তো দেখুন কোথাও দেখছেন। এই যে এতগুলো সাংসদ, এতগুলো বিধায়ক, এই ইদানিং 15 বছর ধরেই আর কি, তারা সবাই একটা দলের নামে একটা প্রতীক নিয়ে মানুষের সামনে হাজির হয়েছিলেন, যে বেশি সংখ্যক মানুষই ধরে নিতে হবে তাদের ওপর ভরসা রেখেছিলেন, তাকে কমপ্লিট প্যাকেজ হিসেবে নিয়েছিলেন। অর্থাৎ তিনি, তার সঙ্গে তিনি যে দলের প্রার্থী, এই দুটোকে মিশিয়ে তারা তাদের মতামত জানিয়েছিলেন। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে তারা নির্বাচিত হয়েছিলেন। তারপর সেই সমষ্টির বক্তব্যকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে তারা ব্যক্তিগত সিদ্ধান্তে দল পরিবর্তন করে ফেললেন। এমন দিকে চলে গেলেন যে দিকটাকে ওখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ, ওই কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা পরিত্যাগ করেছে বা প্রত্যাখ্যান করেছে। অদ্ভুতভাবে তারা কিন্তু কোথাও এখনো অবধি কোথাও দেখবেন না যে তারা সবাই মিলে এক হয়ে এই জবাবটা চাইছেন বা এই দাবিটা তুলছেন যে যদি সত্যি এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, তার মত বদলে গেছে, হতেই পারে, সময়ের সঙ্গে সঙ্গে সব বদলায়, সুবোধ বদলাচ্ছে, মানুষ বদলাবে, রাজনীতিক নেতারা বদলাবে না, নতুন কথা কি, তার মত বদলে যেতেই পারে, ওখানে দম বন্ধ লাগছে, অন্য জায়গায় অক্সিজেন আছে, সেখানে যেতেই পারে। কিন্তু সেটা তাদের মত নিয়েই হোক না, তাকে সামনে এসে বলা যে আপনি পদত্যাগ করে নতুন করে ভোটে দাঁড়িয়ে যে দলের যেতে চান সেই দলের প্রতীকে দাঁড়িয়ে জিতে যান, এই বক্তব্যটা মানুষ দেয় না, কারণ এটা সামনাসামনি করতে হয়। এখানেই সাধারণ মানুষের খুব সমস্যা, জানেন তো। খেয়াল করে দেখুন,
তৃণমূল তাহলে কি সর্বনাশে শিক্ষাটা সবাইকে দিয়েছে? সেই কংগ্রেসের থেকে ঝালদা, সিপিআইএমের থেকে তাহেরপুর, পুরো বোর্ডগুলো শুদ্ধ তৃণমূল রাখতে দেয়নি। সাগর দিঘির থেকে অতদিন পরে বায়রন বিশ্বাস জিতেছিলেন, তাকে ভাঙিয়ে নিয়ে বিরোধী শূন্য করার খেলা খেলতে শুরু করে দিয়েছিল। এটাই তো 15 বছর ধরে হয়েছে। তখনও মানুষ বলতে পারেনি, এখনও মানুষ বলতে পারছে না। কোনো তালে আর সময়ের দোষ দিতে পারবেন না। এই শুধু মানুষের একটাই এই মুহূর্তে তাই জন্য পরিচয়, যেটা দূর থেকে করা যায়, যেটা তাদের প্রশ্ন, যে তারা হচ্ছেন ওই অপুর মতো অপার বিস্ময়ে তাকিয়ে দেখছেন আর ভাবছেন এরা এনসিপিআইতে চলে গেছিলেন, তাহলে এনসিপিআইটা হলো না কেন, কোন জায়গায় আটকে রয়েছে? তাহলে তৃণমূল হয়েই বা পুরো ব্যাপারটা তৃণমূল কোথায়, কি বৃত্তান্ত? দেখুন, এই এনসিপিআইটা নিয়ে সবার মনে প্রশ্ন রয়েছে। এনসিপিআইও কিন্তু ভারতীয় রাজনীতিতে ওই প্রায় চালচুলোহীন বা ওই অ্যানোনিমাস একটা দলের মতো আর কি, যাদের কোনো রকম ওই লোকসভা টোকসভা কোথাও কোনো রকম কোনো প্রতিনিধি নেই, কিন্তু হঠাৎ করে পড়ে পাওয়া 14 আনার মতো 20 জন সাংসদ পেয়ে যাচ্ছে। এবার এই বিষয়গুলো আইন আদালতগুলো তো ব্যাপার আছে, সেখানে গিয়ে যেতে ধাক্কা না খায় সেই সংশয়টা রয়েছে। সেই জন্যই স্পিকার এত সহজে এদের স্বীকৃতি দিতে পারছেন না। তাই ভূপেন্দ্র যাদবের মতো বিজেপির সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর সাথে প্রকাশ্যে বৈঠক করেছেন, কিন্তু এনসিপিআই হিসেবে কাকলিগ্রস্ত স্থিতিদাররা আত্মপ্রকাশ করতে পারছেন না। আমাদের ভারতবর্ষে যে ঘটনা ঘটল, তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা কিছু এমপি তারা রুলিং পার্টির সঙ্গে, এনডিএর সঙ্গে, এই রাস্তাটা কোন দিক দিয়ে বাঁয়ে টার্ন নিতে হয়, ডায়ে টার্ন নিতে হয়, যিনি পথপ্রদর্শক তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি প্রথম দেখিয়েছিলেন যে তৃণমূলের টিকিটে জিতে কিভাবে এনডিএর সঙ্গে গিয়ে মিনিস্ট্রিতে যেতে হয়, আবার দরকার পড়লে ছেড়ে দিতে হয়, আবার দরকার পড়লে ফিরে যেতে হয়। তো আই অ্যাপ্রিসিয়েট মমতা ব্যানার্জি যে ভারতবর্ষে যেমন অঙ্কে, ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্সের নতুন নতুন থিওরি বেরোয়, তেমনি রাজনীতির বহু নতুন রাস্তা তিনি দেখিয়ে গেছেন। বাঞ্চ অফ গাদ্দার্স, বাঞ্চ অফ বেইমানস। দিল্লিতে এই সাংসদরা 20খানা বেইমান। এরা 2024 সালে বিজেপির বিরোধী প্রার্থী হিসেবে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে জিতে লোকসভায় গিয়েছেন, দিল্লিতে গিয়েছেন। রাজ্যসভার যারা বিদ্রোহী তারা ইস্তফা দিচ্ছেন, কিন্তু লোকসভার যারা তথাকথিত বিদ্রোহী তারা আঁকড়ে থাকছেন। তাদের অবিলম্বে সাংসদ পদ খারিজ হওয়া দরকার। আমি অ্যাপ্রিসিয়েট করছি আপনার সঙ্গে যে আমি এক কথা বলে জিতলাম, নিয়ে আরেকটা কাজ করলাম, এটা মানুষ দুঃখ পায়, ঠিক নয়। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে এনসিপিআই অর্থাৎ ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে যে তৃণমূলের একটা অংশ গিয়ে জুড়েছে, সেটা কিন্তু অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলত্যাগী আইনটাকে সন্তর্পণে যত্ন করে মেনে নিয়ে করেছে। ফলে আইনত এখানে আপনার এদেরকে ঠেকানোর কোনো জায়গা নেই, আপনি আইনত এদেরকে বেআইনি বলতে পারবেন না। দেখুন, ওই সুবোধের মতো খানিকটা বিভ্রান্তিতে ছিলেন ওই জেনজি অর্থাৎ ককরোচ, যারা আর কি সরকারের সাথে বৈঠক টৈঠক করে 3টে দাবি তারা ছিনিয়ে এনেছিলেন। এই 3টে দাবির মধ্যে কি ছিল? একটা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সেটা পেয়ে গেছেন। একটা যে যারা ওই আত্মহত্যা করেছিলেন তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, সেটা সরকার খতিয়ে দেখছে, নিয়ম অনুযায়ী দেবে বলেছে, সেটা তারা মোটামুটি মেনে নিয়েছেন। আর তৃতীয়টা ছিল যারা এই আন্দোলন করতে গিয়ে যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেই যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হবে। এবং এই অভিযোগটা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে না উড়িষ্যা বা আসামের মতো জায়গায়, তার ফলে তারা নতুন করে আন্দোলনে ফিরতে পারেন, এরকম একটা বক্তব্য তাদের তরফ থেকে আসছিল। মানে ভেতরে ভেতরে কোথাও তারা একটা বিভ্রান্তিতে ছিলেন কি করা হবে। সরকারের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে কোনো রকম বিভ্রান্তি তারা রাখতে চান না, ফলে এফআইআরগুলো প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কিন্তু
সব বার্তাই তো সহজ সরল হয় না, এর মধ্যে একটা কোথাও না কোথাও আড়াল তো থাকে। এক্ষেত্রে একটা আড়াল রয়েছে। সে আড়ালটা কি? সে আড়ালটা হচ্ছে এই আন্দোলন করতে যারা এসছিলেন সাধারণ ছাত্রছাত্রী, তাদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কিন্তু যাদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম করার অভিযোগ রয়েছে বা যারা অপরাধমূলক কাজকর্মে আগে অতীতে অভিযুক্ত হয়েছে, অর্থাৎ চেনা অপরাধী আর কি, তাদের বিরুদ্ধে এফআইআরগুলো প্রত্যাহার করা হচ্ছে না। এবং সংখ্যাটা কিন্তু খুব খারাপ না। এর দুটো দিক রয়েছে। বার্তা তো সবই আর কি, দেওয়ালের লেখার থেকে অনেকগুলো বার্তা পাওয়া যায়। বার্তাটা কি? বার্তাটা হচ্ছে যে প্রথমত যারা ওর মধ্যে ছিলেন তার মধ্যে অনেকেই কিন্তু তাহলে অপরাধমূলক একটা অতীত নিয়ে এসছেন। তারা কিন্তু ছাত্রছাত্রী নন, অর্থাৎ ছাত্রছাত্রীর বাইরে বেশ কিছু লোকজন ঢুকে পড়েছিলেন। তারা কারা? তারা কি আন্দোলনটাকে হাইজ্যাক করতে চাইছিলেন? তারা কি আন্দোলনটাকে বিপথে নিয়ে যেতে চাইছিলেন? সরকার ওই আর্ধেক এফআইআর প্রত্যাহার করার ফলে এই বক্তব্যটাও কিন্তু বার্তা আকারে চারপাশে ছড়িয়ে গেল যে ব্যাপারটা খুব সহজ সরল ছিল না যতটা। এমনকি এই জেনজিরা ভেবেছিলেন যে শুধু ছাত্রছাত্রী তারাই আন্দোলন করছেন, তারাই জিতলেন। ব্যাপারটা সেরকম না। তাদের সেই গোটা ব্যাপারটাকে পুরোটা গণ্ডগোল করে দেওয়ার জন্য কিছু লোকজন ছিলেন। এটা হচ্ছে একটা দিক। আর এর উল্টো দিকটা হচ্ছে যে এর ফলে খানিকটা বিভ্রান্তি কি জেনজিদের মধ্যেও হচ্ছে না, এই ককরোচদের মধ্যেও হচ্ছে না। তারা কিন্তু এর পরিপ্রেক্ষিতে যেহেতু ছাত্রছাত্রীদের বিরুদ্ধে সব কটা জায়গায় উড়িষ্যা বা আপনার আসাম সব জায়গাতেই যেহেতু এফআইআর প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, তারা কিন্তু আর আন্দোলনে ফিরতে পারছেন না, আপাতত ফিরছেন না বলেও জানিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্র আর ককরোচের সমঝোতায় যখন বিহার আসামে মামলাগুলো প্রত্যাহার হয়ে গেল, তখন এ রাজ্যে কী হবে? ধৃত নিট বিক্ষোভকারীদের নিয়ে কোন পথে নবান্ন হাঁটবে সেটা নিয়েও কি তাদের অবস্থানটা রাজ্য সরকার এক্ষেত্রে স্পষ্ট করবে। পাশাপাশি প্রকৃত আন্দোলনকারী যারা ছাত্র বা ককরোচ জনতা পার্টির সদস্য, তাদের জন্য বার্তা না হয় পরিষ্কার, কিন্তু যারা জেনজি সেজেছিল সেই অ্যানোনিমাসদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? কারণ কিছু অ্যানোনিমাস যে এই গোটা ব্যাপারটার মধ্যে রয়েছে সে তো বোঝা গেল। দিল্লি পুলিশ দাবি করেছে যে তারা ওই যন্তর মন্তরের ফুটেজ খতিয়ে দেখেছে। ভাবুন, প্রায় 2500কে চিহ্নিত করা হচ্ছে, যার মধ্যে 1000 জনের বিরুদ্ধেই নাকি ফৌজদারি অভিযোগ রয়েছে। অন্তত দিল্লি পুলিশের দাবি মানলে সেটাই সত্যি বলে ধরতে হবে। প্রশ্ন হচ্ছে, সত্যিই যদি ছাত্র আন্দোলনের আড়ালে দাগি অপরাধীরা সামিল হয়, তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেটাকে এড়ানো যাবে? প্রশ্ন ফাঁস আটকানোর মতো গুরুত্বপূর্ণ ইস্যু, যেটার জন্য আপনার আমার ঘরের ছেলে মেয়েগুলো এইভাবে আন্দোলনে নেমেছিল, পুলিশের মার খেয়েছে, এই যারা এই অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড নিয়ে ঢুকে পড়েছিল, তাদের কি আদৌ এই দাবিগুলোর সম্পর্কে কোনো আগ্রহ ছিল? এটা কিন্তু বড় প্রশ্ন। তাহলে অ্যানোনিমাস হিসেবে এরা কি কোনো অন্য মতলবে ঢুকেছিল? সেটা কি সময়টাকে খারাপ করে দেওয়া, চক্রান্ত কিছু? এই বিষয়গুলোই কিন্তু ওই বললাম, কোনোটা সামনে আসে, কোনোটা সামনে যেটা আসে সেটার আড়ালে অনেক কিছু থেকে যায়। এই জায়গাগুলো খুঁজে বার করা যে দরকার, সেটা কিন্তু সবাই মানছেন। हमारा जो एक जो की डिमांड था वो था कि एफआईआर सारे विड्रॉ होंगे सारे प्रोटेस्टर्स के खिलाफ, एंड फ्यूचर में भी कोई ऐसे एक्शन, रिटेलिएटरी मेजर, कोई भी एक्शन सरकार नहीं लेगी किसी भी प्रोटेस्टर के खिलाफ। अगर एंड ये लिखित में जो रिटन गारंटी होना चाहिए वो आ जाना चाहिए आज तक, मतलब कि ट्यूसडे तक आ जाना चाहिए। सरकार को भी समझना चाहिए कि हमारा जो डिमांड है वो जैसा गारंटी दिया था, जैसे देश के सामने उस प्रेस कॉन्फ्रेंस में दोनों मिनिस्टर्स ने गवर्नमेंट ऑफ इंडिया के बिहाफ पे जो एग्री किया था, वैसे ही डिमांड आपको रखना पड़ेगा। इशूटा होच्छे स्टूडेंट्सদের
তারা যদি স্টুডেন্টস হয় অবশ্যই প্রত্যাহার করা হবে, যেভাবে আদালত জারি করেছেন। কিন্তু কেউ যদি শিক্ষক মানে স্টুডেন্ট না হয়, তারা যদি তাদের নিজস্ব এজেন্ডা করার জন্য, সামনে আনার জন্য দেশবিরোধী কাজ করবেন, পুলিশকে মারধর করবেন, আপনাদের ওপর, সংবাদ মাধ্যমের ওপর, আমার মহিলা সংবাদ মাধ্যমের ওপর, জার্নালিস্টদের ওপর শ্লীলতাহানি হবে, এইটা আমরা আমাদের সরকার মানতে পারবো না। কিন্তু বিষয়টা ভেবে দেখা হবে। কিন্তু সেই খুঁজে বার করার ক্ষেত্রটায় অন্ধকার জায়গাটা হাতড়াতে গিয়ে যাতে যারা সত্যি সত্যি আলোয় রয়েছে তাদের অসুবিধা না হয়, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে। দিল্লি সহ অন্যান্য রাজ্যে ছাত্রছাত্রীদের ওপর পুলিশি অত্যাচারের তদন্তের জন্য হাই পাওয়ার তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং তারা মানে সেই প্রায় সেরকম নির্দেশিকাই দিয়ে দিয়েছে। প্রধান বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন যে গণতন্ত্রে আন্দোলন হবে, এটাই তো স্বাভাবিক। আর সেই স্বাভাবিক প্রক্রিয়ায় পুলিশ যদি অতি সক্রিয়তা দেখায় তা সেটা কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্যই বিশেষ কমিটি গঠন করতে চায় সুপ্রিম কোর্ট। এবার ভাবুন, কেন্দ্রের সরকার, দেশের সর্বোচ্চ আদালত সবাই যখন তাদের অবস্থান স্পষ্ট করছেন, তখন সবার তরফ থেকেই তো ওই আড়ালটা মুছে দেওয়ার চেষ্টা হবে, এটাই স্বাভাবিক। বার্তা কি তারা তাদের মতো করে দিচ্ছেন? বার্তা কি আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন না? তিনিও তো তার মতো করে বার্তা দিয়েছেন। নিটে রাজ্যের সেরা 100 জনকে সম্বর্ধনা, অর্থাৎ সরকার মানেই যে বিরোধী নয়, এটা কিন্তু এই মুহূর্তে সবাই এই বার্তাটাই জেন জিকে দিতে চাইছে। আরএসএসও দেখুন প্রশ্ন ফাঁস ইস্যুতে তাদের অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে। আর দেখুন, মোহন ভাগবতের পর আরএসএসও কিন্তু এই সচরাচর এই বিষয়গুলো নিয়ে এইভাবে তাদের এতদিন প্রকাশ্যে নামতে দেখা যায়নি, কিন্তু তাদেরও মনে হচ্ছে হবে কির মতো আড়ালে থেকে লাভ নেই, তাই জন্য তারাও সরাসরি প্রকাশ্যে মিছিল করে তাদের বক্তব্য পরিষ্কার করতে চাইছে। অর্থাৎ এই ক্ষেত্রে বিভ্রান্তি থাকলে কি কেলেঙ্কারি হতে পারে এটা কিন্তু সবাই বুঝে গেছে। রয়েছেন এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য, রয়েছেন অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। আজকের মিছিলের মূল উদ্দেশ্য দেখুন, আজকে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের নামে যেভাবে দেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, সারা দেশে যে অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, দেশ বিরোধী যে চক্রান্ত চলছে, আমরা তার বিরুদ্ধে সুশীল সমাজ অর্থাৎ রাষ্ট্রবাদী শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্র যারা আছে সবাই মিলে আজকে শিক্ষা সংস্কৃতি এবং সুরক্ষা মঞ্চের নামে প্রতিবাদ স্বরূপ এখানে সবাই মিলিত হয়েছি। এবং আমাদের যে দেশ বিরোধী শক্তি তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে রাষ্ট্রবাদী যারা আমরা আছি তারা কোনোভাবেই তাদের এই অপপ্রয়াসকে আমরা সুযোগ দেব না, এবং তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ স্বরূপ আজকের আমাদের এই জমায়েত। প্রচুর মানুষ আজকে এসছেন। কোথাও কি এই পরিবর্তনের পর মানুষের মধ্যে এই রাষ্ট্রপ্রেম সেটা অনেক বেশি করে? দেখুন, আমরা এটাই বার্তা দিতে চাই, বাংলার ছাত্র সমাজ যতবার সাংবাদিকদের উপর হামলা হবে, যতবার এই ধরনের ঘটনা ঘটবে, ততবার এইভাবেই ঠিক আমরা রাস্তায় নামবো। আমরা এই বার্তা দিতে চাই, বাংলার জেএনজি যা দেশের সাথে আছে, আন্দোলন যে কেউ করতে পারেন, যে কোনো সংগঠন করতে পারে, কিন্তু আন্দোলনের নামে যদি কেউ দেশ বিরোধী চক্রান্ত করেন, কেউ সাংবাদিকদের আক্রমণ করেন, কেউ হামলা করেন, তাহলে ঠিক এইভাবেই আমরা জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামবো এবং তাদের জবাব দেব। এর মিছিল আপামর ছাত্র জনতার মিছিল ছিল, ছাত্র প্লাস জনতা। ছাত্রছাত্রী, তাদের অভিভাবক তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। উইচ হান্টিং চলছে গোটা কলকাতা জুড়ে, এবং আমি স্পষ্ট বলছি ভিত্তিহীন অ্যারেস্ট, বেবুনিয়াদ অ্যারেস্ট। আগেও বলেছিলাম যে বিজেপি আরএসএসের পুষ্ট বিধানসভায় বসে থাকা কিছু এমএলএ, তাদের বাহিনী এই মিছিলের মধ্যে ঢুকে ঝঞ্ঝাট পাকানোর চেষ্টা করেছিল, গোলমাল পাকানোর চেষ্টা করেছিল। Lakhs of students in different parts of the country, young boys, girls, everyone came onto the streets. Young boys, young girls, medical aspirants, engineering aspirants, students whose only crime was to ask government the right questions, and those who were believing in merit. मैं इमरजेंसी को तो नहीं देखा हूँ, लेकिन इमरजेंसी में क्या क्या हुआ है वो अभी दिल्ली की राजधानी में भी देखने को मिल गया। आंसू के गैस के गोले और लकड़ी में लगा हुआ कुछ कील का और कांटे की चीज़ें
उस समय करंट नहीं लगाया जाता था, इस बार करंट लगाया गया, तो ये इमरजेंसी के बराबर ही हुआ है हमला। एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही या पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2009 में रेलवे रिक्रूटमेंट बोर्ड, 2011 ऑल इंडिया इंजीनियरिंग एंट्रेंस एग्जामिनेशन, 2012 एम्स न्यू दिल्ली एंट्रेंस पेपर लीक, 2013 महाराष्ट्र सेकेंडरी सर्टिफिकेट एग्जामिनेशन, 2009 वेस्ट बंगाल जॉइंट एंट्रेंस एग्जाम, in 2010 during UPA rule there was again a committee which suggested, I don't know why this was not given due consideration. এই যে সুবোধের আড়াল থেকে যে সাধারণ মানুষের যে কথা বলতে চাওয়া না, বা আদৌ যদি বলে সুবোধ মার্কা ভাবনা চিন্তা আর কি, অর্থাৎ যেটা অস্কার ওয়েল বলেছিলেন সামনাসামনি বলতে পারে, কিন্তু এটা আড়াল, এক্ষেত্রে সুবোধ সেই আড়াল হয়ে গেলে হয়তো বহু কথা তারা বলতে পারে, কিন্তু এই ধারণাটাও হয়তো বদলে যেতে পারে, জানেন তো। কারণ জেন জিরা এরা যেভাবে সরকারের সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে নিজেদের বক্তব্য দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, এটা দেখলে আপনাদের মনে হবে যে চারপাশে ওই ভাবনা চিন্তাটা আড়াল থেকে বেরিয়ে এসে করলে কাজ তো হয়। আরেকটা উদাহরণ দেবো, ওই আন্দোলন ভুলে যান। জলপাইগুড়িতে ওই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কনভয় যাচ্ছিল, হঠাৎ করে দুই স্কুল পড়ুয়ারা, তারা মানে বুঝতে পারছেন স্কুল পড়ুয়া মানে খুদে, তারা মুখ্যমন্ত্রীর কনভয়কে হাত দেখিয়ে থামিয়েছে। মুখ্যমন্ত্রীও তাদের মানে দুটো বাচ্চা দেখুন কতটা প্রভাব চারপাশে পড়ে, মুখ্যমন্ত্রীও কিন্তু গোটা ব্যাপারটাকে অগ্রাহ্য করেননি। যে মুহূর্তে দেখেছেন দুটো পড়ুয়া তারা হাত দেখিয়ে তাকে কিছু বলতে চাইছে বা থামাতে চাইছে, এত বড় একটা সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী গাড়ি, মুখ্যমন্ত্রী কনভয় থামানো এত চারটিখানি কথা না। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে গেছেন, তা দুই ছাত্র তাকে তাদের ডেকেছেন, ডেকে বলেছেন বলো কেন দাঁড় করালে। দুই ছাত্র কি বলেছে জানেন? বলছে তাদের এলাকায় মাদকের রমরমা চলছে, মুখ্যমন্ত্রী যেন ব্যবস্থাটা নেন। এবার ভাবুন, প্রথম কথা তো মুখ্যমন্ত্রীর কনভয়ে আটকানোর মতো সাহস করেছে বাচ্চাগুলো, দ্বিধা করেনি। এবং দ্বিতীয়ত বলবে তো বলবে কী নিয়ে কথা বলছে, মাদক চক্রের রমরমা নিয়ে। দুটো স্কুল ছাত্র, যে মাদক চক্র অত্যন্ত বিপজ্জনক হয়, তারা কি করতে পারে না পারে সবাই জানেন। এই মাদকের বিরুদ্ধে এবং এদের রমরমার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কত কাণ্ড হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন। কিন্তু এই দুটো বাচ্চা তারা বিন্দুমাত্র দ্বিধা করেনি, ভয় পায়নি, নিজেদের বক্তব্য ঠিক জায়গায় তুলে ধরেছে। এবং মুখ্যমন্ত্রী তাদের বক্তব্য শোনার পর তাদের অভিযোগ সম্পর্কে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। এবং শুধু আশ্বস্ত করা না, তাদের নিজের ফোন নম্বর দিয়ে বলেছে যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাহলে সরাসরি তাকে জানাতে। তাহলে ভাবুন, আড়াল থেকে বেরিয়ে এলে এইভাবে যে নিজেদের বক্তব্যটা স্পষ্ট করে বললে বহু সময় প্রতিকার পাওয়া সম্ভব হয়। আমাদের এই পুরনো প্রজন্মগুলোকেও হয়তো এই জলপাইগুড়ির দুই জেন জি বা জেন আলফাও বলতে পারেন, এরা কিন্তু শিখিয়ে দিয়ে গেল। প্রশাসনিক কাজে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী ডিএম অফিসের কর্মসূচি সেরে সড়ক পথে জল্পেশ মন্দিরে যাচ্ছিলেন। পাহাড়পুর এলাকা দিয়ে যাওয়ার সময় দুই স্কুল ছাত্র হাত নেড়ে তার কনভয় থামানোর অনুরোধ করতে থাকেন। তাদের দেখতে পেয়ে মুখ্যমন্ত্রী গাড়ি থামানোর নির্দেশ দেন। ছাত্রদের ডেকে তাদের কথাও শোনেন। ওই এলাকায় নেশার কারবার নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন দুই পড়ুয়া। অভিযোগ শোনার পর সমস্যা সমাধানের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের হাত থেকে মোবাইল নিয়ে নিজের নাম্বারও লিখে দেন, বলেন যে কোনো সমস্যা হলে তাকে হোয়াটসঅ্যাপ করতে। ছিলাম যে দাঁড়াবে না, তো দাঁড়ালো দেখে তো আমাদেরকে নিজে থেকেই ডাকলো যে কি হয়েছে ভাই, পড়াশোনা ভালো হচ্ছে কিনা, তো কী অসুবিধা। তো আমার ভাই বললো যে এখানে নেশা মেশা বেশি হচ্ছে, বিএসের নেশা, গাঁজা এইসব বেশি হয়। তো তিনি বললেন যে তাহলে আমার নাম্বারটা দিয়ে রাখো, এখানে হোয়াটসঅ্যাপে আপনি বলবেন, তো যখন তখন তুই আমাকে পাবি, তো আমি এটার জন্য দেখব।
এলাকায় মাদক কারবারের অভিযোগ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাচ্ছেন পড়ুয়ারা। তারাও কিন্তু চেঞ্জির সদস্য। কদিন আগে রাজধানী কাঁপানো আন্দোলন করে নিজেদের দাবি আদায় করে নিয়েছে চেঞ্জি। এবার জলপাইগুড়ির পড়ুয়ারা কিন্তু বুঝিয়ে দিল, শুধু বিক্ষোভ করে দাবি পূরণই নয়, চাইলে শান্তভাবে নিজেদের আবেদন প্রশাসনের শীর্ষস্তরে পৌঁছে দিতে পারে তারা। দেখুন, এই প্রশ্ন ফাঁস কাণ্ডে সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এই জেন জিরা, আর জলপাইগুড়ির এই পড়ুয়ারা কিন্তু সিস্টেমেই ভরসা রাখছে। ফলে বলটা এবার কিন্তু সিস্টেমের কোর্টে চলে এসছে। শুভেন্দু অধিকারী তাদের বলেছেন সমস্ত ব্যবস্থা তিনি করবেন, প্রতিকার করবেন। এবার যদি সত্যিই প্রতিকার হয়, যদি সত্যি পড়ুয়াদের এই যে তাদের এই যে সামনে এগিয়ে এসে বলাটা, সেটাকে ফলপ্রসূ করে তিনি দিতে পারেন, তাহলে কিন্তু দিনের শেষে এই সিস্টেমের ওপরই এই বাচ্চাগুলোর বা পরবর্তী প্রজন্মগুলোর ভরসা বাড়বে। আর সেখানে যদি মাঝখানে কোনো আড়াল তৈরি হয়, তাহলে আবার সেই খাঁচা, সূর্য এবং সুবোধ বিভ্রান্তি, বুঝতেই তো পারছেন।